তোমাদের একটু আবেগের জন্য আমার জীবনটা শেষ করে দিচ্ছ। তোমাদের সুখের জন্য, তোমাদের আবেগের জন্য আমাদের সব কটা ভাই বোনের জীবন তোমরা নষ্ট করছো, আমারে মূর্খ বানায় রাখছো। আমার মানুষের কাছে শুনতে হয় আমি মূর্খ, আমি অশিক্ষিত। আমার সবকিছু তাই মানুষ আবার সন্তান কয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। খুবই ক্রিটিক্যাল একটা আপডেট। কালকে আমাকে বলছিল আরিফ ভাইটা সম্পর্কে, বিস্তারিত যাবার আগে আমি একটু বলে নিই। যার আপডেট করছি তার নাম হচ্ছে সাজু, পর্ব নাম্বার 434। প্রচার হয়েছিল 27/7/2023, প্রায় আজ থেকে 1 বছর আগে, এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা 361-তে গিয়ে ঠেকবে যদি আমরা সফল হইতো। আচ্ছা, সাজুর এখানে বাবা মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল। রাজু এবং মানিক হচ্ছে ভাই বোনের নাম, বাবার নাম সূর্যা, মায়ের নাম পারুল, ঠিকানা ছিল নোয়াখালীর মাইজদিতে। এখানে আমি যতটুকু জানি যে সাজু আসলে এখনও তার মার সঙ্গেই আছেন, আসলে তারা বাবাকে হারিয়ে ফেলেছেন বা এরকম কোনো একটা ক্লাইম্যাক্স এখানে আছে। আমি স্টোরিটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই, শুরুতেই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বর্তমান বয়স 31, হারানোর সময় ছিল 8 থেকে 9 বছর। একদিন মা বাবা ঝগড়া করে মা আমাকে একটা ছোট ভাইকে নিয়ে নানুবাড়ি চলে আসেন। নানুবাড়ির পাশে সবাই পাখির মা বলে ডাকতো এক মহিলা ছিল। সেই মহিলা একদিন নানুবাড়িতে এসে আমার দাদু অসুস্থতার কথা বলে আমার নানুর থেকে আমাকে দাদু বাড়িতে নিয়ে যায়। সেদিন মা বাড়িতে ছিল না। সেখানে আমি কিছুদিন থাকার পর আমার বড় জেঠিমা আমাকে বাবার কাছে নিয়ে যায়। বাবা তখন দ্বিতীয় বিয়ে করে সংসার করছিলেন। সেখানে আমি 1 বছর থাকার পরে সেখানে আমার এক সৎ ভাই হয়। এর কিছুদিন পর বাবা কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়, কেউ বলতে পারে না। 1 মাস হওয়ার পর বাবা বাসায় ফেরেনি। বাবা সৎমাকে কখনো দাদু বাড়িতে নিয়ে যাননি, সঠিক কোনো ঠিকানাও দেয়নি, শুধু নোয়াখালীর মাইজদি বলেছে। তখন আমাদের চলতে খুব কষ্ট হয়, তাই সৎমা বাড়িওয়ালার বাসায় কাজ নেয়। এরপরে বাবা আর কখনো ফিরে আসেনি, তাই আমি আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এরপর থেকে আমি সৎমার কাছে বড় হই, উনি বিয়ে দিয়েছে এবং স্বামী সংসার করছি। তার মানে এখানে ফ্যাক্ট হচ্ছে শুধুমাত্র নিজের বাবাকে খোঁজা না, ওর সৎমা কিন্তু তার হাজব্যান্ডকেও খুঁজছে। সো ও তার মায়ের সাথে আছে, মানে সৎমায়ের সাথে আছে, এবং সৎমায়ের ঘরে বোধহয় একটা সন্তানও আছে, আমি ঠিক জানি না। তো আজকে সাজু তার সৎমাকে সাথে করে নিয়ে এখানে এসেছে এবং ওখানে অনেকগুলো তথ্য উনি দিয়েছিলেন। ওনার দাদার নাম ছিল হাবিবুর রহমান, জ্যাঠাতো ভাইয়ের নাম শামসু আলমগীর, বোন নাসিমা, চাচাতো ভাই নূর আলম বা নুরুন্নবী, খালা মনোয়ার, খালাতো ভাই স্বপন মামা হিজ্জু আলামিন। নানুবাড়ি আর দাদুবাড়ি মাইজদির কাছাকাছি হতে পারে। নানুবাড়ির পাশে পুকুর ছিল, পাশে টিনের মসজিদ ছিল। নানুবাড়ি থেকে অনেক দূর মেইন রোড ছিল, মেইন রোডের পাশে খাল ছিল। এগুলো বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। আর উৎস সন্ধান আমরা যেভাবে করেছি, ভিডিও দেওয়ার 1 বছর পর সাজুর ভাই আমাদের পেজের ইনবক্সে নক দিয়েছিলেন, সেখান থেকেই মূলত আমরা সন্ধানটা পাই। তো এই হচ্ছে বিষয়। আর এখানে তেমন কিছু বলার নেই। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি কামরাঙ্গা চালা, 6 নম্বর ওয়ার্ড, মাটির মসজিদ, কোনাবাড়ি, গাজীপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বটতলি, 4 নম্বর ওয়ার্ড, হাজিপাড়া, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। তো এই হলো মোটামুটি তথ্য। এখানে আর বড় করার কিছু নেই, এবং বুঝতে পারছেন আজকে আর কোনো ভিডিও ফুটেজ আমরা দেখাতে পারবো না। তবে এটা ঠিক যে সাজুর আপন ভাই যেহেতু নক দিয়েছে, ওর বাবা কোথায় আছে, কি অবস্থা, সেটাও আমরা একটু বের করার চেষ্টা করব। নাকি আসলে বাবাকে পাওয়া যাবে না, সেটাও একটা প্রশ্ন। চলেন দেখা যাক। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সাজু কি আপনি? চেহারা ভুলে গেছি, 1 বছর আগে তো। কেমন আছেন? ভালো আছেন না? আপনার মা এসছে? হ্যাঁ। আপনি না? কি নাম আপনার? আমার নাম হাফেজা। আপনার চেহারা দেখাতে হবে তো। আপনি ওর সৎমা না? জি। আচ্ছা, ওই ঘরের কি আর কোনো বাচ্চা কাচ্চা আছে আপনার? জি। ও উনি না? তার মানে ও কি ওর বাবাকে দেখে নাই কখনো? না, এর 2 মাসের পর হইতে গেছে। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জনি মিয়া। আপনি কখনো খুঁজছেন আপনার বাবাকে? কই খুঁজবো না, কি তারপরে থাকে না যতটুকু মনে আছে আপনার? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, একটা লোকের আপনি বিয়ে করলেন, সে এলাকার নামটা কিছু জিজ্ঞেস করবেন না? নামটা জিজ্ঞেস করছে, বলে নাই। কিচ্ছু বলে নাই? বিয়েটা হইলো কেমনে আপনাদের? ওকে আগের বিয়ে গোপন করছে? না। হ্যাঁ, না আগের বিয়ে গোপন করলে তো বাচ্চারা নিয়ে এসে দেয় কেমনে? পরে আমাদের বাচ্চারা পেটে আসছিল, পরে আমার জালে নিয়ে ওরা দিয়েছে। বাচ্চা পরে নিয়ে আসছে। যায় নিয়ে আসছে মানে কে নিয়ে আসছে? জেঠি। ঠিকই তো আছে, জেঠি নিয়ে আসছে। তো জেঠির কাছে জিজ্ঞেস করেন এর বাড়ি কই? কইছে নোয়াখালী। শুধু নোয়াখালী এতটুকুই? নোয়াখালী এতটুকু কইছে, নোয়াখালী। বাড়ি যায় না, বিয়ে করে ডাকুন নসুন দিয়েছে। পরে আপনি আর বিয়ে শাদী করেন নাই? না, আমি আর পরে বিয়ে করিনি। হ্যাঁ, নিজের কাছে রাখছেন। হ্যাঁ। আপনি আপনার মার এই যে ঘটনাটা, এটা কিভাবে দেখেন? মানে ছেলে হিসেবে থাকে না যে বাবাকে পাইলাম না,
কখনো আক্ষেপ হইতো কিনা, মার সাথে কখনো বকাচকা করতেন কিনা, তুমি কেমন মা এরকমের হইয়া বুঝতে দেয় বাপের প্রতি রাগ হয় কোনো? না, রাগে কি সব মাই আমার সব। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বাপ এভাবে কেন চলে গেল মার কাছ থেকে, এটা নিয়ে কখনো মনের মধ্যে প্রশ্ন আসে নাই? প্রশ্ন আছে, এটা আমার ভাগ্য। ভাগ্য বলে মেনে নিছেন। কি করেন আপনি পেশায়? আমি ড্রাইভিং করি। ঠিক আছে, আপনার পরিচয় ভাই? আমি সাজুর হাজবেন্ড। সাজুর হাজবেন্ড, মানে ইনি হচ্ছেন আপনার শাশুড়ি। আপনি তো সব জেনে শুনে বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন কি করেন পেশায় আপনি? আমি রাজমিস্ত্রি কন্ট্রাক্টর, ছোট Very good. এটা কি আপনার ছেলে? হ্যাঁ আছে। কি নাম বাবা? মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন। তুমি কি জানো আজকে কি হচ্ছে এখানে? না। আজকে এখানে পেট কাটা অপারেশন হচ্ছে। যারা বেশি দুষ্টুমি করবে তাদের আমরা পেট কেটে দিব। বসেন 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 বসেন। তো কেমন লাগবে, কাকে এক্সপেক্ট করতেছেন আপনি, আসলে কাকে চাচ্ছেন মন থেকে? আমি আমার মা, বড় ভাই বোন সবাইকে চাই। বাপকেও চান? হ্যাঁ। বাপ তো জেনে শুনে ইচ্ছা করে এই কাজ করছে, তারপরে বাপরে কেমনে চান? তারপরেও চাই। তারপরেও চান? বাপরে দেখলে রাগ হবে না? একটু তো হবেই। মন থেকে মাফ করতে পারবেন? অবশ্যই, যেহেতু মা বাবা, ওদেরকে তো মাফ করাই লাগবে। দেখা যাক, আলহামদুলিল্লাহ। চলেন আপনি ভিতরে, আপনাকে নিয়ে ভিতরে বসাবো, দেখা যাক কি আসছে আপনার জন্য। চল। বসেন। আচ্ছা এখানে কিন্তু 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? ওকে, আমরা থার্ড পার্ট শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা অপেক্ষা করছি কারা আজকে সাজুর জন্য এসছে বা সাজুর মায়ের জন্য এসছে সেটা দেখার জন্য। এটা একটা অদ্ভুত এবং ইন্টারেস্টিং একটা মানে ফ্যামিলি ফাইন্ডিংস হবে বলা চলে। আসলে একসাথে 3 জনের খোঁজ দেয়া বলতে গেলে, তাই না? মায়ের জন্যে তার হাজব্যান্ড, আর ভাই বোনের জন্য বাবা বা তার পরিবার এবং আপন মা। কালকে আরিফ ভাই আমাকে বলতেছিল যে ভাইয়া কেসটা একটু ডিফারেন্ট, যে কারণে মাথায় আছে আমার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসুন, বসেন। এই দুইজনেই? জি। আপনি কাছাকাছি বসেন। চাচা একটু আমাকে মুখটা দেখাতে হবে। হ্যাঁ, আপনার নাম কি? পারুল। হ্যাঁ, পারুল। পারুল। সাজু আপনার কি হয়? মেয়ে। আপনি তাহলে মা? আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? সূর্যা। আপনার পরিচয় ভাই? জি, আমি মোহাম্মদ মানিক। আপনি ভাই? জি। রাজু নামে আপনার আরেকটা ভাই আছে? ওটা আমি জানি না। জানেন না? আপনার মা? কয়জন ছেলে মেয়ে, কয়জন আপনার? আমার ছেলে একটা, মেয়ে একটা। তো বলছে রাজু আর মানিক। রাজুটাকে তাইলে? আমার ছেলে মেয়ে দুইজনে। একটা হচ্ছে সাজু আর একটা হচ্ছে মানিক। পরবর্তীতে বিয়ে শাদী করেন না আপনি? আর আছে, আরো দুইটা আছে। আর দুটো বিয়ে শাদী আছে। তোর বাবা যে সুরজা, এই সুরজা কোথায় থাকে? জানি না এটা। আপনিও জানেন না? ওর সাথে সম্পর্ক নেই। আচ্ছা, নক দেওয়ার ব্যাপারটা বলেন, পেজে নক দিয়েছে কে? হ্যাঁ, ওনার ভিডিও 1 জুন আমাদের পেজে নক দেয়, হচ্ছে ওনার 1 জুন। হ্যাঁ, বন্ধু নক দেয়, সাইফুল নামে। আপনার বন্ধু? জি। আচ্ছা, স্বপন নামে এক ভদ্রলোক ভিডিও দেখে, সেদিন হচ্ছে ওনার আপন খালাতো ভাই ভিডিও দেখে ওনাকে বলে পাঠায় ভিডিওটা, কিন্তু উনি কোনোভাবে যোগাযোগ করতে পারে না। ওনার এক ফ্রেন্ডকে দিয়ে যোগাযোগ করে আমাদেরকে। আচ্ছা, তাহলে স্বপন নামের যে লোকটা দেখছে ওনার কাছ থেকে একটু শুনি, ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তো। আমার একটা খালাতো ভাই যিনি ঢাকায় থাকে, ওই ভিডিওটা দেখার পর তো আমাদেরকে নক করে বললো যে এরকম এরকম ব্যাপার, আমি ভিডিওটা পাঠাচ্ছি, তোমরা দেখো। তারপর আমরা দেখলাম, দেখার পর আমার আম্মুকে দেখালাম, বলছে যে হ্যাঁ ঠিক আছে। তখন তো আমি খুব ছোট ছিলাম, আমার অতটা খেয়াল নাই আমার বোনের চেহারাটা। আপনি বাবা দেখেন নাই? না। আপনিও দেখেন নাই? না, আমি তখন ছোট ছিলাম। আচ্ছা, তার মানে উনি কে? ইনি হচ্ছে স্বপন। ফার্স্ট যে ভিডিওটা দেখছি। সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, একটু বলেন তো কিভাবে চিনলেন আমাদের এই সাজুকে?
জি জি। সাজুকে আপনি চিনলেন কিভাবে, আমাদের ভিডিওটা দেখে একটু বলেন। ও এটা আসলে আমাকে আমার ছোট বোন একদিন ফোন করে বলতেছে যে ভাই এই অবস্থা, এরকম একটা ভিডিও আপনি একটু দেখেন। আপনার ছোট বোন? আমি আবার জি জি, আমার ছোট বোন থেকে আমি এটা শুনছি। তো ওরা আমি জিজ্ঞেস করলাম তুই থেকে শুনলি এটা পাইলি? তো ও আবার পাইছে আমার আরেক বড় বোন আছে ওর কাছ থেকে। ওরে আবার জিজ্ঞেস করা হচ্ছে তাহলে তুই ও থেকে পাইছে এটা? পরে ও বলতেছে যে ওই আমার এক মামা থাকে আলাউদ্দিন মালয়েশিয়া, কথা বুঝছেন? ওই মামা আবার আমার ওই বড় বোনরে বলছে, বড় বোন বলছে ছোট বোনরে, ও আবার বলছে আমাকে। এই 3-4 মাধ্যমের পরে আমি এটা পাইছি আর কি। পাওয়ার পরে আমি এটা শুনছি, শোনার পরে দেখলাম যে আপনার ওই মহিলা যে নামগুলা বলতেছে সবগুলা হুবহু আমার এই পরিচিত সবগুলোর সাথে মিলে যাচ্ছে। এরা আপনার কি হয়? পরে আমি এরা আপনার কি হয় মানে সম্পর্কে কি হয়? খালাতো বোন। আচ্ছা আচ্ছা, খালাতো বোন। তারপরে এটা মিলে দেওয়ার পরে আমি আবার এটা ওই যে মানিক যে ওরে আমি বলছি, আমার খালারও বলছি যে খালা এই তো আপনার যে একটা মেয়ে ছিল আগে, এখন এই মেয়ে আপনি দেখেন তো এই মেয়েটাকে আসলে আপনার কিনা। তো খালা তো আসলে বয়স্ক মানুষ বুঝতেছে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে মানিকরে বলেন। তো মানিকরে বলছে, মানিক এবার পরে তো তৎক্ষণাৎ কিছুক্ষণ পরে আমার বোধহয় ফোন দিতে একদিন পরে। তো পরে আমি ওরে বলছি যে এই অবস্থা একটা অনুষ্ঠানের ভিতরে এই এরকম একটা বৃত্ত আসছে, তো এটা আমার মনে হইতেছে যেভাবে নাম ঠিকানা বলতেছে যেভাবে, তা আমার মনে হয় এটা তোর বোন। তো তুই আর খালা মিলে এটা দেখলে জিনিসটা আসলে ভালো করে জাস্টিফাই করতে পারবি ঠিক আছে কিনা। তারপরে ওরা দুইজনে জিনিসটা দেখছে বোধহয়, দেখার পরে আমাকে আবার পরে আবার ফোন দিছে, বলতেছে ভাই হ্যাঁ আমার তো মনে হইতেছে আমরা আপনার আমাদের এটা আমাদের বোন এটা, এখন কিভাবে যোগাযোগ করবো? এই যে কিভাবে যোগাযোগ করবে এটা বলা বলে আমি বলছি যোগাযোগ তো ভাই আমি তো বলতে পারতেছি না। তা আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করি যে ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়, তোমরাও দেখো চেষ্টা করো। তারপরে ওরা চেষ্টা করতে করতে পাই গেছে আর কি আপনাদের ঠিকানা, কিভাবে যেন ঠিকানা পাই গেছে। পরে আবার আমাকে বলছে যে ঠিকানা পাই গেছি, ঠিক আছে এখন এই অবস্থা এখন আমরা দেখা যাবো। ঠিক আছে যাও দেখো। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। না কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আপনার কখনোই ইয়া হয় নাই যে আমার বাবা কোথায়, তাকে খুঁজে বের করি? ওটা আমি কখনো দেখি নাই তো, যার কারণে আমার অনুভূতিও নাই। কিন্তু আমরা তো জানি যে বাবাকে না দেখলেও পারিপার্শ্বিক পরিবেশে মানুষের অনেক সময় এটা চাপের মধ্যে থাকে যে বাবা সন্তানের খবর রাখে না, ওই বাবার খবর আমি আর কি করবো। হ্যাঁ সেটা তো আপনার জায়গা থেকে অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু বাবা কোথায় থাকে কি অবস্থা এটা তো একটা জানাটা দরকার। আমি কখনো চেষ্টা করি নাই, কারণ ওটা আমার মনে ছিল না। শুনেন আমি একটা কথা বলি, ওর এলাকা আমার এলাকা একে, ওই আমার যারা তো ভাই শালা ওই দেশও নাই, তো যোগাযোগ কেমনে করবো? দেশ থাকলে না যোগাযোগ করতো। দেশে নাই, কই গেছে? কই গেছে আমি জানি না, আমরা জানি না। দেশে দেশে আড়ি আড়ি থাকে, কোন দেশ কোন রাষ্ট্র তো কোন রাষ্ট্র। আপনার সাথে বিয়ে হলে কি বলবো? আপনার আত্মীয় তো হয় তাহলে, চাচাতো ভাইয়ের শালা। হ্যাঁ জ্যাঠাতো ভাই শালা বলবো, তাহলে তো ওনার এলাকা বের করা যায় না? উনি কোথায় আছে? বাড়িতে নেই, বাড়ি যায় না। উনি কি জায়গায় জায়গায় যায় একটা করে বিয়ে করে এরকম? ভাই আমি বিষয়টা হচ্ছে আমি ওনার থেকে ঠিকানা নিয়ে গ্রাম পুলিশ বিভিন্ন মাধ্যম দিয়ে এর আগেও আমি চেষ্টা করছি, যে মাইজদি বলছে, মাইজদির বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করা আছে, প্লাস আমার আইডি থেকেও এটা অনেক ভাবে শেয়ার করা আছে, অনেক ভাবে অনেক দিন। তো এটা কিন্তু মাইজদিতে মোটামুটি ভাইরাল। আচ্ছা, মাইজদি পাটোয়ারি বাড়ি যত পাটোয়ারি বাড়ি বলছে সমস্ত বাড়ি খোঁজা শেষ, কিন্তু এই তথ্য আমরা কোনোভাবে সংগ্রহ করতে পারিনি। ইনি মানিক ভাইয়ের সাথে যখন আমাদের যোগাযোগ হয়েছে তখন আমি মানিক ভাই থেকে একটা মান্ডারি নামে একটা বাজার আছে, এইখানে ওনার হচ্ছে বাবার বাড়ি, ওইখানে গ্রাম পুলিশ মেম্বারের মাধ্যম দিয়ে চাচাতো ভাই নাম হচ্ছে সুমন, ওই বাড়ির ছেলে, ওনার নাম্বার সংগ্রহ করি আমি। তারপরে উনি হচ্ছে আমাকে দেয়া হচ্ছে শামসু ভাইয়ের নাম্বার। শামসু ভাইকে আমি যখন ফোন করি অনেক রিকোয়েস্ট করি যে ভাই এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি ওনার বাবার সাথে। উনি বলতেছে যে ওর বাবার নাম কিন্তু সুজা বলে মানুষ ডাকে, কিন্তু আসল নাম কিন্তু সুজন পাটোয়ারি। সুজন পাটোয়ারি, ঠিক আছে নাকি চাচি? জি। তারপরে ওনার ফোন নাম্বারটা নেওয়া হয়, বাবার ফোন নাম্বারটা নেওয়া হয়। বাবাকে ফোন দেওয়া মাত্রই শুধু বলা হয় যে আঙ্কেল এই বিষয়ে একটু কথা বলবো। উনি এই যে কেটে দিল ফোন, আজ পর্যন্ত আর ফোন রিসিভ করেনি। আচ্ছা, তো শামসু ভাইয়ের থেকে আমি যেটা জানতে পারলাম
ওনার কাজই নাকি যেখানে যায় সেখানে শুধু একটা একটা করে বিয়ে করে 6 মাসের একটা বাচ্চা রেখে বা 7 মাসের একটা বাচ্চা রেখে উনি ওই এলাকা থেকে উধাও হয়ে যায়। এটা শামসু ভাই বলতেছে। এটা তো বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তি। জি জি, ওনাকে দেখতে পারলে 12 থেকে 13টা বিয়ে করছে, এটা শামসু ভাই বলছে আর কি বিষয়টা। চাচি কথা কি ঠিক? ঠিক। তা আপনি এটা কি মানে জানার বিয়ে শাদী করার পরে জানছেন, তার আগে তো জানেন না? না, এর আগে করানো। আপনি ফার্স্ট? শামসু ভাই আমাকে অনেকগুলো কথা বলল, উনি জীবনে সামনে আসবে তুইও গেছে গা মেয়ে হইছে আর একবার গেছে আবার এই রে তুইও গেছে। শামসু ভাই যেটা কি বাচ্চা দেখলে ভয় পায় এরকম নাকি বউ দেখলে ভয় পায়? আমাকে যেটা বলল ওনার আনুমানিক নাকি 20 থেকে 22টা ছেলে মেয়ে, কয়টা ছেলে মেয়ের খবর রাখবে? কারণ উনি যে এলাকায় যায় গিয়ে একটা বিয়ে করে 6 মাসে 1 বছরের বাচ্চা রেখে উনি চলে যায়। কি করে পেশায় কি করতো চাচি? পেশা আপনার লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা তো ভাবে এলো। যাই হোক, আমার কথা হচ্ছে যে পেশায় কি করতো সে? সে ডেলি কাজ করতো, রিক্সা চালাইছে, দেশ মাটি কেটে ধান কাটার কাজ। মোস্ট ওয়ান্টেড বলতে গেলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার মেয়েকে পেয়ে আপনি খুশি? আপনি দেখছেন মেয়েটাকে? ভিডিও দেখেন নাই? ভিডিও দেখে আপনি নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ, আমি জানি যে আমার মেয়ে। আচ্ছা, যেভাবে বলছে আপনি মেয়ে হারানোর পরে খোঁজ খবর করছিলেন? খোঁজ খবর আমি এমন করছি না কি আপনি চেষ্টা আমার ঢাকায় অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি অনেক চেষ্টা করছি। আমি যে আপনাদের সাথে যোগাযোগ করছি, আপনাদের সাথে যে যোগাযোগ করছি ওইটা আমার ঢাকার একটা ফ্রেন্ড। আল্লাহ ভরসা। ঠিক আছে, নিব আমি ভিতরে। আপনারা তো সব শুনলেন, বিস্তারিত বুঝতে পারছেন। বাবাকে পাওয়া যায় নাই, বুঝতে পারছেন? মাকে পাওয়া গেছে। আপনারও একই অবস্থা, ওনারও একই অবস্থা। ঠিক আছে, বসেন, চল। কিছু শোনা গেছে ভিতর থেকে? সাজু, মন খারাপ কেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ তো লাগবে। কেন খারাপ লাগবে? আজকে তো আনন্দের দিন, যদি হয়ে যায়। তা তো অবশ্যই। বিয়ে শাদী করছেন তো, বাচ্চা কাচ্চা আছে, কখনো এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা হয়েছে? জি, সমস্যা হয়তো না। আমার এই বিষয়টার জন্য আমার মেয়েটাকে আমি হারাইছি। কেন বলেন তো? আমার প্রথম বিয়ে হয়েছে যখন, তখন আমার মেয়েটাকে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন বেসিক ভিডিওতে। মেয়েটা এখন কোথায় আছে, কিভাবে আছে জানেন না? ওর জন্মস্থানে আছে রংপুরে, ওর আব্বুর কাছে। তো ওর আব্বু বিয়ে করছে, ওর আব্বু ওরে দেখতে পারে না। ওর আব্বুকে দেখতে পারে না? তা আপনাকে দেয় না কেন? ওর দাদি রাখছে, ওর দাদি ওকে ভালোবাসে। ওরা অনেক টাকাওয়ালা মানুষ, তো ওর আব্বুর তো আর কোনো ভাই বোন নাই, তাই ওর দাদি ওরে রাইখা দিছে ওরে মানুষ করার জন্য। ওরে নাকি ডাক্তারি পড়াইবো, শুধু ওর দাদি ভালোবাসে, তাই আমি ওখানে রাখছি মেয়েটা। নাহলে আমি আমার মেয়ে নিয়ে আসতাম। তো মানে আপনি দেখাশোনা করতে পারেন মেয়েকে? এখন যাইতে পারেন? দেখতে পারেন না? 7-8 বছর থেকে দেখতে পারি না, কিন্তু ফোনে কথা হয় মাঝে মাঝে। কেন মাঝে মাঝে যাবেন, গিয়ে দূরে থেকে দেখে আসবেন, মেয়েকে বোঝাবেন আস্তে আস্তে যে আপনি তার পাশে আছেন। দ্বিতীয় বিয়েটা হয়েছে পরে, হাজবেন্ডকে অনেক বলছি, নিয়ে যায় না সে। তাছাড়া হাজবেন্ড নিয়ে যাবে না, কিন্তু হাজবেন্ড নিয়ে যাওয়াটাও হাজবেন্ড সাপোর্ট করে না। তার পরিবার বলে যে ওখানে ছাড়াছাড়ি হয়েছে, ওখানে যাওয়ার কি দরকার? হ্যাঁ, সেটা তো একটা বিষয় অবশ্যই আছে, সেটা সাপোর্ট করবে না। তো ওদের বাড়িতে যাইতে চাই না, আমি পরিষদে যাই যে মেয়েটাকে দেখে আসতে চাই, সেটাও ওরা রাজি হয় না কেউ। আমি আমার বাবা মা হারানোর পরে যতটুকু না কষ্ট পাইছি, তার সাথে বেশি বড় ধাক্কা খাইছে আমার জীবনে আমার সন্তান হারানোর পরে। আমার মেয়েটাকে যখন নিয়ে গেছিল মনে হয়েছিল যেন আমার উপর আকাশ ভেঙে পড়ছে। খুব স্বাভাবিক, মা হিসেবে অনুভূতিটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমার মেয়েকে আমি পেটে ধারণ করছিলাম, যখন ওর আব্বু ফালায় যখন চলে গেছিল, তখন আমি মানুষের দুয়ারে দুয়ারে সাহায্য খুঁজছি আমার মেয়েটার জন্য, আমার গর্ভের বাচ্চাটা দুনিয়ার মুখ দেখানোর জন্য। মানে কি, মানে হাত পাততে হয়েছে আপনার? জি, আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, কেউ আমার জায়গা দেয় নাই। আমারও তো কষ্টের মেয়ে ওরা নিয়ে গেছে। এক অদ্ভুত জায়গা, অদ্ভুত মনে হয় আমার কাছে মাঝে মাঝে এই বাসস্থান। একজন জন্ম দিয়ে ফেলে রেখে চলে যাচ্ছে, আরেকজন জন্ম দিয়ে কাছে রাখতে পারছে না, আরেকজন চাচ্ছে পৃথিবীতে অন্তত তার হয়ে একটা বাচ্চা আল্লাহ দিক, সে পাচ্ছে না। এক অদ্ভুত অসম পরীক্ষা, মানে এবং এই পরীক্ষায় আমরা কম বেশি সবাই পরীক্ষা দিয়ে যাচ্ছি। বাট এই কথাটা আমার এখন বলতে হবে, আমি বহুবার বলেছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। দেখেন, আপন ঠিকানা এই কেসগুলো নতুন না, অসংখ্য কেস এরকম যে বাবা মায়ের সম্পর্ক ভালো না, সেটার দ্বারা ভিকটিম হচ্ছে সন্তান।
আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, মায়ের পক্ষ থেকে এবং বাবার পক্ষ থেকেও ডিভোর্স হতেই পারে, ডিভোর্স প্রয়োজনীয়, যে কারণে ধর্মীয়ভাবে আমাদের বিধান আছে, রাষ্ট্রীয়ভাবে এটা পারমিটেবল। কিন্তু ডিভোর্স হওয়ার পরে কেউ ভুলে যাবেন না যে বাবা তাকে দুনিয়াতে নিয়ে এসছে, মা তাকে দুনিয়াতে নিয়ে এসছে। সুতরাং বাবা এবং মায়ের যে রাইটটা আছে সন্তানের প্রতি, সন্তানের জায়গা থেকে, সেটা কোনো একটা পক্ষ রাষ্ট্রীয় আইন নিয়েই হোক, রাষ্ট্রীয় আইনের সুবিধাতেই হোক বা ব্যক্তিগত স্বার্থের কারণেই হোক, সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি আপনার সন্তানের ভালো চান তো। এবং একইভাবে যেই সন্তানকে আপনি নিজের কাছে রেখে আজকে হয়তো আইনের কারণে হোক বা যে কোনো কারণে হোক সাপোর্টটা পেলেন, হয়তো মায়ের কাছে সন্তান থেকে গেল অথবা বাবার কাছে থেকে গেল, কাস্টডি আপনি নিয়ে ফেললেন, আপনি যদি মনে করেন যে তাকে বাপ বিদ্বেষী করে বড় করবেন বা মা বিদ্বেষী করে বড় করবেন, এতে করে আপনার একটা ভিতরে একটা চরম আনন্দ, পাশবিক একটা আনন্দ হবে, আপনি নিশ্চিতভাবেই জেনে থাকেন ওই সন্তানের আপনি একটা ভয়ানক ক্ষতি করলেন এবং সেই ক্ষতি জেনারেশন বাই জেনারেশন ক্যারি করতে হবে। আপনি ওকে তৈরি করে দিয়ে গেলেন, ও ওর সন্তানকে তৈরি করবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এটা ভয়ঙ্কর রকমভাবে ক্ষতি করা। এবং কোনোভাবে আপনি মনে করেন না যে ইন ফিউচারে গিয়ে আপনি পিসফুল অবস্থায় থাকবেন। সো এটা করেন না। আমি কখনোই প্রশ্নগুলো, যেমন বাইরে যে প্রশ্নটা করেছি ওকে, যে তুমি তোমার বাবাকে দেখতে চাও না কেন, ও যে বাবাকে নিয়ে যে অ্যান্সার দিচ্ছে সেটার আসলে কোনো যুক্তি আমার কাছে ছিল না, কারণ সন্তান তো পৃথিবীতে, সে চাইলে দেখা করতে পারতো এবং সে তার প্রতি বাবার যে পারসিভনেসটা, এটা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু ওর পারসিভনেসের জায়গাটায় দেখেন ও এরপরও বাবাকে চায়, কারণ ওর তো কষ্টের জায়গাটা অন্যরকম। তো আমি শুধু এতটুকুই বলি যে ডিভোর্স হোক, সন্তানের জন্য যদি থাকতে না পারেন বা যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু বাবা হিসেবে যতটুকু রাইট অতটুকু নিয়ে পাশে থাকেন, মা হিসেবে যতটুকু রাইট অতটুকু নিয়ে পাশে থাকেন। একসাথে থাকতে হবে এমন কোনো কথা নাই, দূরে থেকেও বাবার মতো থাকা যায়, দূরে থেকেও মায়ের মতো থাকা যায় এবং এই থাকার জায়গাটাতে মিউচুয়ালি রেসপেক্ট রাখেন। বাবা মানেই যে শুধুমাত্র টাকা পয়সাতে দায়িত্ব পালন করতে হবে বিষয়টা এরকম না, আর মা মানেই হচ্ছে যে মাথার উপর আঁচল দিয়ে ঢেকে রাখতে হবে বিষয়টা এরকম না, এর বাইরেও অনেক দায়িত্ব পালন করা সম্ভব। সন্তানকে বাবা এবং মায়ের সাথে বড় হতে দিতে হবে এবং এই জায়গায় রাষ্ট্রেরও অনেক কিছু করার আছে এবং আমার মনে হয় আমাদের এই বিষয়গুলো নিয়ে বেশি অ্যাড্রেস করা উচিত, কথা বলা উচিত। আপনার জন্য একজনকে আমি নিয়ে আসবো এই পর্যায়ে, দেখেন আপনি। হ্যাঁ শুধু ওই যে যান, নানার বাড়ি চলি আইলি তুই দূরতি না, তোর বাইরে তোর বাইরে আমি করে নিছি না। তোর বাপের কাছে তুই মাছ এনি না, বাপের কাছে আমি বুঝতে পারি নাই যে আমি বাপের কাছে এলে আমি সব আরামু। যাওয়া গেছি এর মধ্যে আরো 5 বছর আগে তুই এই ভিডিওটা দিচ্ছি, 5 বছর আগে দিলে তোর আরো ভাই কত ভালো হইতো না? কেন কেমনে ভালো হইতো? ভিডিওটা আমি 1 বছর হইছে দিছি, কেমনে ভালো হইতো? আগে দিলে ভালো হইতো, হয়তো আরো আগে খবর হাইতাম, হয়তো নিতাম না, হয়তো কোন একটা ব্যবস্থা অনেক না। 5 বছর আর দিছ, এত বছর হয়ে গেছে দিছ দিয়ান ওই বিয়ে বয়স হেকো ভালো গেছে গা, মা বাপ আড়ালে হেকো ভালো গেছে, ব্যাগ দিকে অনেক ইয়ে হয়ে গেছে, রাস্তার ইয়ে হয়ে গেছে, জীবনটা সব রাস্তার ইয়ে হয়ে গেছে না। তোমাদের একটু আবেগের জন্য আমার জীবনটা শেষ করে দিচ্ছ, তোমাদের সুখের জন্য, তোমাদের আবেগের জন্য আমাদের সব কটা ভাই বোনের জীবন তোমরা নষ্ট করছো, আমারে মূর্খ বানায় রাখছো। আমার মানুষের কাছে শুনতে হয় আমি মূর্খ, আমি অশিক্ষিত, আমার সবকিছু তাই মানুষ আবার সন্তান কয়।
আমার মেয়েটা আজকে নানা নানির মুখ দেখতে পারে না, আমার মেয়েটা আফসোস করে। দোস্ত আমার না, আমি তো চেষ্টা করছি বহুত থাকবার এ বাড়িতে। আমার ওর বাপ গেছে আর আমি ওর শাশুড়ি কইছি আমরা নাতি নাত করে দিলে না আমার রাখেন। আমি দাদিরে দেখতে গেছিলাম, দাদি অসুস্থ ছিল, আমার রাখেন, আমার রাখলো আমার শাশুড়ি টাকা দিল। আমি দাদিরে দেখতে গেছিলাম, দাদি অসুস্থ ছিল, মুখ দিন থাকো আর টাকা দিল না। মানিক কই আইছে? আব্বা বাপ কোনে নাই। কি হয়েছে? কি হয়েছে কেমন করবো? আপনার বাবার সম্পর্কে আমরা যতটুকু পাইছি, শেষ পর্যন্ত ওনাকে আমরা রিচ করতে পারছিলাম। উনি একবার ফোন ধরার পরে উনি আর কথা বলে নাই। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তথ্য। ওনার যতটুকু শুনছি, শোনা কথা, এগুলো শোনা কথা কতটুকু সত্য জানি না। উনি বিয়ে শাদী আরও করেছেন, অনেকগুলো বিয়ে শাদী করছেন এবং ওনার নাকি প্রায় 15-20টার মতো বাচ্চা কাচ্চা। এটা আল্লাহ ভালো জানেন, এগুলো আমাদের শোনা কথা। এগুলো শোনা কথা আমি আপনাকে যতটুকু শুনেছি ততটুকু বললাম। এবং আপনার বাবাকে আমরা ট্রেস করে ধরতে পারি নাই, ধরতে পারি কি আমরা খোঁজ খবর দিতে পারি নাই। আর সত্য কথা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার বাবা তো আসলে কাউকেই হারায়নি, আপনার বাবা সব কিছুই জানতো, কার কাছেই যায় না। তো যায় না যেহেতু, সুতরাং এই অনুষ্ঠানে উনি আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার মাকে পাইছি, ওনার নাম পারুল, হ্যাঁ, আপনার বাবার নাম সূর্যা, এটাও ঠিক। আপনি রাজুর কথা বলছিলেন, রাজুকে? রাজু আমার ভাই মারা গেছে। মারা গেছে এরকম কেউ আছে? টাকা নষ্ট দিয়েছিল, মারা গেছে। তাহলে মারা গেছে ওর এক ভাই, এটাও কি ওর বাপ ওই একই ঘরের? জি। আচ্ছা, ঠিকই তো বলছে। আর মানিক, এই যে মানিক আসছে, নোয়াখালীর মাঝদি বাড়ি, ওনাদের বাড়ি লক্ষ্মীপুর সদর। লক্ষ্মীপুর তো বৃহত্তর নোয়াখালী বলে চলে না? আচ্ছা, বটতলি 4 নম্বর ওয়ার্ড, হাজিপাড়া, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। বটতলি আমার বাড়ি। আপনাদের বাড়ি? বাপের বাড়ি মান্দারি? বাপের বাড়ি বটতলি আমার, ওর বাপের বাড়ি মান্দারি, দক্ষিণ মান্দারি। দক্ষিণ মান্দারি। নানি বাড়ির পাশে খাল আছে না একটা রাস্তার সাথে? ওর দাদার নাম কি হাবিবুর রহমান? আচ্ছা, শামসু নামে কেউ আছে ওর জ্যাঠাতো ভাই? শামসু জ্যাঠাতো ভাই আর নুরুদ্দিন ছোট ছোট লেদা দিয়েছে। আর আছে মাঝেতার হলা আলমগীর। আলমগীরের বোন নাসিমা? নাসিমা বড় জেলার মেয়ে না? বড় মায়ের হিজের নাম আছে নাজু না, নাসিমা না। চাচাতো ভাই নূর আলম বা নুরুন নবী, চাচাতো ভাইয়ের নাম? নূর আলম। নূর আলম। খালার নাম কি মনোয়ারা? মনোয়ারা নামে কোনো খালা আছে? আপনার বোন আছে? খালাতো ভাই স্বপন, মামা? খালাতো ভাই স্বপন। হিজ্জু আলামিন কার নাম? আমার ভাই ছোটটার নাম। আচ্ছা, নানু বাড়ি দাদু বাড়ি মাঝদির কাছাকাছি হতে পারে। নানু বাড়ির পাশে পুকুর ছিল, পাশে টিনের মসজিদ, এগুলো ঠিক আছে? আগে ছিল বড় পুকুর, বিয়ে হয়েছে পুকুরে। পুকুর আছে, নন বিল্ডিং হয়ে গেছে, দোতলা মসজিদ আগে আছে টিনের। কি মনে হয় উনি আপনার মা? আমার মা, আমি দেখেই চিনতে পারছি। আপনার মারও পরবর্তীতে 2টা সম্পর্ক আছে, হ্যাঁ। এখন কি কোনো সংসার করতেছেন? কারো সংসারে আছেন? আছেন। এখন মেয়ের ব্যাপারে আপনার বক্তব্য কি? বক্তব্য কি, মেয়ের নিতে মাসি মেয়ে যাইবো। আচ্ছা, মেয়ের জামাই আসছে। মেয়ের তো প্রথম একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা তো নাই জানেন। ওই ঘরে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা তার দাদির কাছে থাকে। এখন বর্তমানে যে হাজবেন্ড সে আসছে, ওই ঘরে একটা বাচ্চা আছে, ছেলে। আমার ছেলে না, ওইটা ওই আগের ঘরে, ওনার ঘরে ছেলে, হাজবেন্ডের আগের ঘরের ছেলে। তো ওনার বাচ্চা কাচ্চা নাই, পেটের নাই, কিন্তু এই সন্তানকে নিয়ে সে আছে আর কি। এখনই হচ্ছে বিষয়। আর বউ আছে, আর বউর সাথে আর কোনো সম্পর্ক নাই, ছাড়াছাড়ি হয়েছে। আমি জানতাম না, পরে আমার বিয়ের পরে জানতে পারছি। না, আমার বিয়ে হয়েছে পরে থেকে বউর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো ইয়া নাই। তো আপনি মানতেছেন এটা আপনার মা? হ্যাঁ, আমার মা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা বড় করবো না তাহলে। হ্যাঁ, সবাই রেডি? বেরোবো। আপনার ভাই?
মালিকের আপন ভাই। আমার কেন জীবনটা বসেন ভাই বোন পাশাপাশি বসেন, আসেন। আপনি জামাই এখানে বসেন, আর আপনার দিকে আসেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার সম্পর্কে কি হইল। এখন তো ওই সংসারে আপনি নাই, তাহলে আপনি তো পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। উনি বিয়ে শাদী করেন নাই। উনি হচ্ছে প্রথম স্ত্রী, ওনার কথা অনুযায়ী আপনার স্বামীর প্রথম স্ত্রী ছিল, এখন নাই, সম্পর্ক নাই। তো এই হচ্ছে এরা দুইজন হচ্ছে ওই মায়ের পেটের, মানে হে মায়ের সন্ধান পাইল। আর আপনার স্বামীর ব্যাপারে তো বক্তব্য শুনছেন এদের, যে সে আসলে কোথায় আছে। হ্যাঁ, চাঁদে গিয়ে মানুষ খোঁজার মতো অবস্থা আর কি। তাকে খুঁজতে হলে আমাদের এখন এইভাবে খুঁজতে হবে। সে নাই, সে নিরুদ্দেশ, সে বেঁচে আছে কিন্তু সে কারোর সামনে ধরা দিবে না। এই হচ্ছে বিষয়। আপনার ভাই বোন, তাই না? জামাই আপনি তো শুনলেন, হ্যাঁ, শাশুড়ি পাইলেন কিন্তু শ্বশুরকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, হচ্ছে বিষয়। তো আপনি খুশি? হ্যাঁ, ও অনেক কষ্ট করছে, ওর সম্পর্কে তো জানেন। ওর একটা সন্তান আছে, যে সন্তানটা ও দেখতে চায়, দেখতে পারে না। নিয়ে যায়েন, সম্ভব হলে বাচ্চাটার কাছে নিয়ে যায়েন। কারণ এটা তো মা পেটে ধরছে, তার কষ্ট কিন্তু অনেক বড়। মা তো মাই, যতই হোক না কেন, ও কিন্তু ভাই নিজের বাচ্চাটা। হ্যাঁ, তো না, উনিও ভালো, যথেষ্ট ভালো মানুষ। তো আমি হারে 9 মাসে আমার এই বাচ্চাটা 3 মাসের তো পরে হারে যে দিন আমার কাছে দিছে। আচ্ছা, পরে 2 মাসের কোল হইছে, পরে বাপের কাছে যাওয়ার পরে আমি অনেক কষ্টের মাঝে পড়ছি। কে জানে সব কিছু কেমনি চলাইছি, কেমনি পরে লাস্টে আমার বাবার বাড়ি গেছি, পরে আমি সাথে করে। আচ্ছা সাজু, যা পান নাই সেটাকে বড় করে দেখা যাবে না। যা আছে জীবনে সেটাই বড় কথা। আজকে ধরেন মাকে পাইলেন, যে ভাইরা পাইলেন, আর একটু সংসারটা বড় হইলো, তাই না? এখন সবাই মিলে চেষ্টা করবেন মেয়েটাকেও পাশে থাকার জন্য। আপনার মেয়ের জীবন যাতে করে কোনোভাবে আপনার মতো কষ্টকর না হয়, এই জন্য আপনার সাপোর্ট থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, মেয়েরে পাইয়া খুশি হয়েছেন? সম্পর্ক রক্ষা করেন, সম্পর্ক যেরকমই হোক, ঠিক আছে না? আপনি বুঝদার মানুষ, ভেবে বুঝে নেন, সবাইকে মিষ্টি মুখ করেন। ভালো থাকেন। আমি আর পারলাম না আপনার জামাইরে খুঁজে বের করতে, কিছু করেন নাই। হ্যাঁ, কিছু বলবা? তোমাদের নোয়াখালীতে বাড়ি বোধ হয়, ওদের নোয়াখালী লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ সম্ভবত। তোমার বাড়ির পাশে দেখা যাবে খুঁজলেই। ঠিক আছে, মিষ্টি মুখ করেন, শেষ করি। হ্যাঁ জি, সালামু আলাইকুম। এইরকম কেস বোধহয় আমি এর আগে পাই নাই, যে যেখানেই যাই সেখানে একটা করে বিয়ে শাদী করা, এবং তারপরে পোলাপাইনের সংখ্যা হচ্ছে 20-25 জন, এবং তারপরে সে বাচ্চা কাচ্চার জন্য কোনো খোঁজ খবর রাখে না। এবং হয়তো সাইকোলজির ভাষায় এটাও নিশ্চয়ই এক ধরনের মানসিক রোগ। এটা খুঁজলে হয়তো বা পাওয়া যাবে। এই ভিডিও টাইটেল কি হতে পারে? বিয়ে রোগে আসক্ত একজন লোকের জীবন কাহিনী। হ্যাঁ, কি একটা অদ্ভুত বিষয়। যাই হোক, সবাই আমরা ভালো থাকি। আরও একটি আপডেট ভিডিও রেকর্ডিং আছে বোধহয় ঈদের আগে, সেটা শেষ করতে হবে। ঈদের পরে বেশ কিছু কাজও আছে আমাদের হাতে। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, ভালো থাকি আমরা, এবং এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।